বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ঢাকা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে আমি রুনা নাসরিন, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স, ঢাকা কলেজ ঢাকার পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে আমার সেকেন্ড ইয়ার নন মেজর ছাত্রদের সাথে একটি ক্লাস আছে। আমি আজকে তোমাদের টেস্ট অফ হাইপোথিসিসের উপর একটি ক্লাস নিব। চলো আমরা আমাদের স্লাইডে ফিরে যাই। আমি একটু অ্যানোটেশনটা নিয়ে নেই। আচ্ছা, দেখো আমাদের যে ক্লাস আজকে আমাদের যেটা বলছিলাম টেস্ট অফ হাইপোথিসিস। আমি রুনা নাসরিন, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স, ঢাকা কলেজ ঢাকা। তোমাদের টেস্ট অফ হাইপোথিসিস বলতে আমরা আসলে কি বুঝি, ঠিক আছে? আমরা যদি বলি যে টেস্ট অফ হাইপোথিসিস কি, এটা আসলে ইট ইজ অ্যান অ্যাজাম্পশন অ্যাবাউট দ্য পপুলেশন। তো পপুলেশনটা কি? পপুলেশন যদি আমরা বুঝতে চাই তাহলে পপুলেশন বুঝতে হবে যে এটা হচ্ছে যেই ইনভেস্টিগেশন এরিয়া থেকে তুমি ডেটা কালেকশন করবে সেই এরিয়ার হোল পরিধিটাই হচ্ছে পপুলেশন। আর আমরা অ্যাকচুয়ালি হাইপোথিসিস যে কাজটা করে থাকি সেটা হচ্ছে প্যারামিটার সম্পর্কে, পপুলেশন প্যারামিটার সম্পর্কে একটা অ্যাজাম্পশন ড্র করে থাকি, ঠিক আছে? পপুলেশন প্যারামিটার। তো এখন প্যারামিটারটা কি জিনিস? পপুলেশন তো বুঝলাম যে আমরা যদি দেখো যে একটা বস্তাতে তোমার চাল আছে, ঠিক আছে? তাহলে আমরা যখন বাজার থেকে চাল কিনতে যাই তাহলে এই বস্তার পুরো চালটুকুই হচ্ছে আমাদের পপুলেশন, ঠিক আছে? আর তুমি চালটা ভালো কি না এটা চেক করতে চেয়ে তুমি কি করছো, এখান থেকে অল্প কিছু চাল সিলেক্ট হাতে নিয়ে দেখছো। এটা হচ্ছে আমাদের স্যাম্পল, এইটা হলো আমাদের স্যাম্পল বা নমুনা। আর এই বস্তায় যতগুলো চাল আছে সবগুলোই হচ্ছে আমার মিলে হলো আমার পপুলেশন। এবারে আসো পপুলেশন প্যারামিটারটা কী জিনিস। পপুলেশন প্যারামিটারটা হচ্ছে এটা হচ্ছে পপুলেশনের একটা ক্যারেক্টারিস্টিক্স। পপুলেশনের একটা ক্যারেক্টারিস্টিক্স মিনস হচ্ছে যে তুমি পপুলেশনের যে মিন হতে পারে, অ্যাভারেজ, হ্যাঁ, বা পপুলেশনের যে ভ্যারিয়েন্স সেটা হতে পারে। তো এগুলো হচ্ছে আমাদের পপুলেশন প্যারামিটার। তার মানে হচ্ছে পপুলেশন প্যারামিটার হচ্ছে এ প্যারামিটার ইজ ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য পপুলেশন লাইক ইট ইজ মিন অর ভ্যারিয়েন্স। দ্য প্যারামিটার মাস্ট বি আইডেন্টিফাইড বিফোর অ্যানালাইসিস। তার মানে হচ্ছে যখন আমরা অ্যানালাইসিস শুরু করব তখন আমরা প্যারামিটারটা অবশ্যই এটাকে আইডেন্টিফাই করব। এখন দেখো এখানে একটা পিকচার, যেটা আই অ্যাজিউম দ্যাট দ্য অ্যাভারেজ ওয়েট অফ দিস ক্লাস ইজ 58। টিচার যেটা বলছে সেটা হচ্ছে যে আমি মনে করছি যে এই ক্লাসের ছাত্রদের অ্যাভারেজ ওয়েটটা হচ্ছে 58 কেজি। তার মানে হচ্ছে যে এই ক্লাসে যতজন স্টুডেন্ট আছে সব স্টুডেন্ট মিলে হলো আমার পপুলেশন। স্টুডেন্টদের হাইট মিলে হলো সরি, হাইট তো না, ওয়েট। সব স্টুডেন্টদের ওয়েট হচ্ছে আমার পপুলেশন। আর এই পপুলেশনের যদি আমি অ্যাভারেজ ওয়েট বের করে থাকি, অর্থাৎ সব স্টুডেন্টদের যদি আমি ওয়েট বের করে থাকি, সেই ওয়েটটা হচ্ছে ধরে নিচ্ছি 58 কেজি। কারণ আমরা কিন্তু এখনও জানি না যে এই ক্লাসের ছাত্রদের ওয়েটটা কত কেজি। দেখো এই ক্লাসের ছাত্র বললে যখন বুঝাবে যে এই ক্লাসের ছাত্র, তখন বুঝতে হবে ওই ক্লাসে যত স্টুডেন্ট আছে সব মিলেই হচ্ছে সব মিলেই হবে পপুলেশন। আর সব অর্থাৎ পপুলেশনের যে ভ্যালুটা টোটাল হতে পারে, সেটা মিন হতে পারে অথবা ভ্যারিয়েন্স হতে পারে, যেটা পপুলেশনের ক্যারেক্টারিস্টিক্স, তাহলে সেটা হলো তোমার প্যারামিটার। যেমন ধরো এটা যদি আমরা বলি তাহলে এখানে মিউ হচ্ছে আমার পপুলেশন প্যারামিটার। মিউ ইজ ইকুয়াল টু আমাদের কত আসতেছে 58 কেজি। এটা অ্যাজিউম করা হয়েছে, অর্থাৎ ধরে নেওয়া হয়েছে, ঠিক আছে? 58 কেজি নাও হতে পারে,
এই টেস্ট অফ হাইপোথিসিস মানেই হচ্ছে এই যে আমি তোমাদের সংক্ষেপে বুঝিয়ে দেই, সেটা হচ্ছে যে আমরা যে চিন্তা করলাম বা এই প্রফেসর চিন্তা করছে যে এই ক্লাসের ছাত্রদের হাইট হয়তো বা 58 কেজি। এখন আদৌ আসলে 58 কেজি কি না সেটা যাচাই করতে হবে, সেটা টেস্ট করে দেখতে হবে। সেই টেস্ট করার জন্য আমরা এই ক্লাস থেকে কিছু নিতে পারি, কি কিছু স্যাম্পল নিতে পারি। মনে করো ক্লাসে তোমার 120 জন স্টুডেন্ট আছে, সেখান থেকে এই এই যে মিন হাইটটার কথা বলা, মিন ওয়েটের কথা যে বলা হলো, সেটা কিন্তু এই 120 জন ছাত্রের ওয়েট। তো আমরা আসলেই এই ক্লাসে ছাত্রদের অ্যাভারেজ ওয়েট 58 কেজি কিনা সেটা যাচাই করার জন্য আমরা ওই ক্লাস থেকে কিছু স্যাম্পল ড্র করতে পারি। স্যাম্পল ধরো তোমার 30 বা 50 স্যাম্পল ড্র করলাম আমরা, বা 30 স্যাম্পল ড্র করলাম, যেটাই হোক না কেন। এই স্যাম্পল ড্র করার পরে, এই স্যাম্পলের ড্র করার পরে আমরা কিছু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে এটা যাচাই করে দেখতে পারি যে এই মিনটা আসলে 58 কেজি কি না। তো এটাই মূলত আসলে টেস্ট অফ হাইপোথিসিস। হাইপোথিসিস মানে হচ্ছে আমার কল্পনা, যেটা আমরা এই যে এখানে ধরলাম 58 কেজি, আর টেস্ট মানে হচ্ছে এই কল্পনাটা সঠিক কিনা সেটা আমরা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে যাচাই করে দেখি, এটাকে আমরা বলছি টেস্ট অফ হাইপোথিসিস। দেখো এখানে হাইপোথিসিস বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি। টেস্টিং অফ হাইপোথিসিস যেটা, এ হাইপোথিসিস ইজ অ্যান অ্যাজাম্পশন অ্যাবাউট দ্য পপুলেশন প্যারামিটার, সে পপুলেশন মিন হুইচ ইজ টু বি টেস্টেড। যে কথাটা আমি একটু বললাম আগেই, যে পপুলেশনের যে প্যারামিটার, সেই প্যারামিটার সম্পর্কে আমরা একটা অ্যাজাম্পশন করে নিই, সেই অ্যাজাম্পশনটা কী করব, যেটা অ্যাজাম্পশন করব সেটা আমরা টেস্ট করব, ঠিক আছে, এটা ঠিক আছে কিনা, এটাই হচ্ছে টেস্ট অফ হাইপোথিসিস। ফর দ্যাট উই কালেক্ট স্যাম্পল ডাটা, দেন উই কালেক্ট স্যাম্পল স্ট্যাটিস্টিক, সে স্যাম্পল মিন, অ্যান্ড দেন ইউজ these information to judge or decide whether the hypothesized value of population parameter is correct or not. তোমাদের একটু আগে যে কথাটা আমি বলে দিলাম যে আমরা কি করব, এই যে 58 কেজি কি না সেটা যাচাই করার জন্য আমরা কি করছি, ওই ক্লাস থেকে 30 স্যাম্পল ড্র করলাম, তারপরে আমরা কিছু অ্যানালাইসিস করব, এবং অর্থাৎ এই যে স্যাম্পল ড্র করেছি সেই স্যাম্পলের আমরা কি করব, মিন বের করব, স্যাম্পল স্ট্যাটিস্টিক যেটা, এটা মিন বের করব। তারপরে হচ্ছে এই ইনফরমেশান ইউজ করে আমরা ডিসাইড করব, শুধু মিন না, মিনের বেসিসে আমরা একটা টেস্ট স্ট্যাটিস্টিক নির্ধারণ করব, এবং এরপরে হচ্ছে আমরা এই অ্যানালাইসিসটা কমপ্লিট করব। করার পরে আমরা ডিসাইড করব আমরা যে হাইপোথিসিসটা ধরেছি, যে হাইপোথেসাইজ ভ্যালু যেটা ছিল সেটা কারেক্ট অথবা নট কারেক্ট। এই আমরা শুধু টেস্ট অফ হাইপোথিসিস যে কথাটা বলবো সেটা হচ্ছে এই যে আমরা হাইপোথিসিসটা ধরেছি সেটা ট্রু অর ফলস, কারেক্ট অর নট কারেক্ট, এটাই হচ্ছে মূলত টেস্টিং অফ হাইপোথিসিস। এখানে আসো যে এখানে আমাদের এই হাইপোথিসিসের দুই ধরনের, আমরা টেস্টিং হাইপোথিসিস দুই ধরনের হাইপোথিসিস ধরে থাকি। একটা হচ্ছে নাল হাইপোথিসিস, আর একটা হচ্ছে আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিস। ঠিক আছে, আমরা দেখি, একটা হলো আমাদের এটা নাল হাইপোথিসিস, আর একটা হচ্ছে আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিস। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা যাই নাল হাইপোথিসিসটা কী জিনিস। নাল হাইপোথিসিসে দেখো, এ স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিস দ্যাট স্টেট দ্যাট there is no difference between a parameter or a specific value, or there is no difference between two parameters. তার মানে হচ্ছে আমরা যে প্যারামিটারকে ধরেছিলাম, অর্থাৎ প্যারামিটার ধরেছি কি 58 কেজি, তাই না, এই যে এই প্যারামিটারটা আমরা ধরেছি, এটা হচ্ছে আমাদের 58 কেজি, এটা আমরা ধরেছি। এখন যে কথাটা বলা হচ্ছে যে আমরা এখানে যে কথাটা বললাম যে দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন প্যারামিটার অ্যান্ড স্পেসিফিক ভ্যালু। তো আমরা যে হাইপোথিসিসটা ধরেছি, হাইপোথিসিসটাকে সাধারণত আমরা নাল হাইপোথিসিসটাকে এইচ নট দিয়ে ডিফাইন করে থাকি। দেখো আমরা এইভাবেই লিখি, এইচ নট কোলন দিয়ে মিউ ইজ ইকুয়াল টু ধরেছি আমরা 58 কেজি। ওকে, 58 কেজি। এখন এই যে হাইপোথিসিস ধরলাম, এটা কার সম্পর্কে ধরলাম, প্যারামিটার সম্পর্কে। তো আমাদের নো ডিফারেন্স বিটুইন প্যারামিটার অ্যান্ড স্পেসিফিক ভ্যালু বলতে কি বোঝাচ্ছি, ওই যে আমরা স্যাম্পল যে কালেকশন করব, সেই স্যাম্পল কালেকশন করে ওখান থেকেও আমরা একটা মিন পাবো, সেই মিনটাকে আমরা বলবো
এক্স বার। ঠিক আছে, তোমরা একটু ক্লিয়ারলি মনে রাখবা, সেটা হচ্ছে স্যাম্পল মিন যেটা, সেটা হচ্ছে সেটাকে আমরা ডিফাইন করি এক্স বার দিয়ে, আর প্যারামিটারকে ডিফাইন করি আমরা মিউ দিয়ে। তো নো ডিফারেন্স মানে আমরা এটা তো কল্পনা করেছি, এটা আমরা হোল পপুলেশন সম্পর্কে কল্পনা করেছি, আর এটা হচ্ছে আমাদের ওই যে 30টা স্যাম্পল আমরা চিন্তা করলাম যে 30টা স্যাম্পল নিব, n = 30 নিব, এই 30টা স্যাম্পল থেকে আমরা মিন পেলাম, যেই মিনটা পাবো সেটাকে আমরা এক্সপ্রেস করব এক্স বার দিয়ে। তো আমরা এখানে ধরে নিচ্ছি যে নাল হাইপোথিসিস যেটা, আমরা ধরে নিচ্ছি যে এই আমি স্যাম্পল থেকে যে ডাটাটা পাবো, যেই মিনটা পাবো, এটা আর এটার মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না। অর্থাৎ তুমি যদি মনে করে থাকো যে তোমার স্যাম্পল কালেকশন করে সেইটার এভারেজ ওয়েটটা 52 পাবা, তাহলে তুমি হাইপোথিসিসে না এই মিউ সমান 52ই ধরবা। কারণ তুমি যদি মনে করে থাকো যে এই ক্লাসের ছাত্রদের হাইট 52, ওয়েট 52 কেজি, তাহলে তো তুমি এইখানে 52 কেজিই ধরবা। সো হাইপোথিসিসে আমরা যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে আমরা মনে করব যে আমি যদি স্যাম্পল থেকে কালেকশন করি সেটাতে যা পাবো সেটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি প্যারামিটার বা পপুলেশনের ভ্যালুটা। তার মানে এই অ্যাকচুয়ালি এই প্যারামিটার আর যে স্পেসিফিক ভ্যালু স্ট্যাটিস্টিক, এটাকে আমরা স্ট্যাটিস্টিক বলে, স্ট্যাটিস্টিক্স না স্ট্যাটিস্টিক, তো এই প্যারামিটার এবং স্ট্যাটিস্টিক এটার মধ্যে কোনো ডিফারেন্স নাই। এটাই হচ্ছে মূলত নাল হাইপোথিসিস। নাল মানে আসলে নো ডিফারেন্স বিটুইন প্যারামিটার অ্যান্ড স্ট্যাটিস্টিক। ঠিক আছে, এইখান থেকে আসছে নাল। তুমি যদি মনে করে থাকো না এটা 58 কেজি হবে না, এটা হবে 50 কেজি, তাহলে তুমি এই মিউয়ের জায়গায় কারণ 50 ধরবা। তুমি যদি মনে করে থাকো স্যাম্পল কালেকশন করলে এটা 56 কেজি হবে, তাহলে তুমি এটা 56 কেজি ধরবা। সো তুমি যেটা মনে করবা তুমি স্যাম্পল কালেকশন করলে তোমার এটা হবে, সেটাই তুমি প্যারামিটারে ধরবা। তখন সেই ক্ষেত্রে কি হবে যে প্যারামিটার আর স্ট্যাটিস্টিকের মধ্যে অ্যাকচুয়ালি কোনো ডিফারেন্স থাকবে না। বাস্তবে কাজ করতে গিয়ে তুমি যদি আমরা দেখব যে আমরা যে কল্পনাটা করেছি সেই কল্পনাটা ভুলও হতে পারে। আমরা কিন্তু এটা কল্পনা করছি, এটা ভুলও হতে পারে আবার রাইটও হতে পারে। আমরা কল্পনাটা করব, করার পরে আমরা স্যাম্পল কালেকশন করে দেখব যে আমাদের এই যে হাইপোথিসিসটা আমরা ধরলাম সেটা কারেক্ট অর রং। ওকে, এইবারে আসো অল্টারনেটিভ হাইপোথিসিস। A statistical hypothesis that state the existence of a difference between the parameter and a specific value or states that there is a difference between two parameters. এখন এখানে দেখো, এখানে একটা কথা আছে, এটা একটু আরেকটু এক্সপ্লেইন করে নিই। দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন টু প্যারামিটার। তো এখন আমরা এই কথাটা এখানে যে এক্সাম্পলটা দিয়েছি সেটা কিন্তু সিঙ্গেল একটা প্যারামিটারের জন্য, মানে তোমাদের ক্লাসের ছাত্রদের হাইট। এখন আমরা যদি জানতে চাই যে না এই ক্লাসের ছাত্রদের শুধু এই হাইটটা না, আমরা ফার্স্ট ইয়ারের ছাত্রদের হাইট এবং সেকেন্ড ইয়ার ছাত্রদের হাইট সমান কিনা জানতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এখানে দুটো প্যারামিটার হবে। ঠিক আছে, μ1 সমান μ2। তো আমরা তখন এখান থেকেও নিশ্চয়ই স্যাম্পল কালেকশন করলে, যেহেতু দুইটা পপুলেশন, এটা ফার্স্ট ইয়ারের জন্য এবং এইটা হচ্ছে আমাদের সেকেন্ড ইয়ারের জন্য। ঠিক আছে, ধরলাম। তাহলে এখান থেকে আমি কি করব, সেকেন্ড ইয়ার থেকে একটা মিন পাবো x1 বার, আর ফার্স্ট ইয়ার থেকে একটা মিন পাবো, সেকেন্ড ইয়ার থেকে আরেকটা মিন পাবো। তাহলে পরে আমরা এখানে এই জন্য বললাম দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন টু প্যারামিটার। তা আমরা এখানে ধরে নিয়েছি সমান, তার মানে হচ্ছে এই প্যারামিটার ফার্স্ট ইয়ার μ1 ইজ ইকুয়াল টু μ2, তার মানে দুটো প্যারামিটারের মধ্যে অ্যাকচুয়ালি কোনো ডিফারেন্স নাই, এটাই আমরা ধরে নিব। এটাই আমাদের কল্পনা বা হাইপোথিসিস। বাস্তবে কিন্তু দুটো ডিফারেন্স হতেও পারে আবার নাও হতে পারে। তো সেটা আমরা পর্যবেক্ষণ করব কিভাবে, সেটা আমরা ডিসিশন দিব কিভাবে, আমাদের ডেটা কালেকশন করার পরে তারপরে আমরা অ্যানালাইসিস করে যদি দেখি যে আমাদের এই দুটোর যে প্যারামিটার সেই প্যারামিটার মধ্যে পার্থক্য আছে, তখন আমরা হাইপোথিসিসটাকে রিজেক্ট করে দিব। ঠিক আছে, আর অল্টারনেটিভ হাইপোথিসিসে যে কথাটা আমরা বলছি যে নালে আমরা ধরছি কি, নালে ধরছি আমরা তাদের মধ্যে কোনো ডিফারেন্স নাই, অথবা আমরা বলছি যে স্পেসিফিক ভ্যালু এবং প্যারামিটার এই দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নাই। তাহলে অল্টারনেটিভে হবে দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন টু প্যারামিটার অর
there is a difference between a parameter and a statistic. ওকে, তাহলে দেখো এখানে তাহলে কিভাবে আসছে জিনিসটা, আমরা অল্টারনেট নাল হাইপোথিসিসটা দেখলাম, যেখানে আমরা একটু আগে লিখেছিলাম এটা ছিল আমাদের 58 কেজি। তাহলে অল্টারনেটিভে আমরা কি লিখব, অল্টারনেটিভে তখন অবশ্যই আমরা কি লিখব, নট ইজ ইকুয়াল টু, এটা ধরলাম আমরা 58 কেজি, এটা আমরা কল্পনা করেছি, আর অল্টারনেটিভে আমরা ধরব নট ইজ ইকুয়াল টু 58 কেজি। ঠিক আছে, এখন অল্টারনেটিভটা আসলে শুধুমাত্র এরকমই হবে এমন কোনো কথা না। অল্টারনেটিভে আমরা আরও ধরতে পারি μ1 গ্রেটার দেন 58 কেজি, তারপরে হচ্ছে μ1 লেস দেন h1, সরি μ1 না, লেস দেন 58 কেজি। ওকে, তাহলে এই তিনটাই কিন্তু আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিস, যেটা নালের এগেনস্টে। ঠিক আছে, নালের এগেনস্টে এই তিনটাই আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিস। অর্থাৎ আমরা ধরেছিলাম যে এই প্যারামিটারের ভ্যালুটা হচ্ছে 58 কেজি, অল্টারনেটিভে হতে পারে 58 কেজি না, তার আরেকটা অল্টারনেটিভ হতে পারে গ্রেটার দেন 58 কেজি, আরেকটা অল্টারনেটিভ হতে পারে লেস দেন 58 কেজি। ওকে, এরপরে আসো, একটু মুছি আমি, এই যে হাইপোথিসিসটা এটাকে আমরা আরও ভাগে ভাগ করতে পারি। একভাবে আমরা বললাম নাল হাইপোথিসিস, আর একটা অল্টারনেটিভ হাইপোথিসিস। নাল হাইপোথিসিস মানে হচ্ছে যে প্যারামিটার এবং স্ট্যাটিস্টিকের মধ্যে কোনো ডিফারেন্স নাই, এটা ধরে নিয়ে আমরা যে হাইপোথিসিসটা ধরবো সেটা হচ্ছে আমাদের নাল। আর অল্টারনেটিভের মধ্যে হচ্ছে দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন টু প্যারামিটার অর এ প্যারামিটার অ্যান্ড এ স্ট্যাটিস্টিক। আর সিম্পল হাইপোথিসিস হচ্ছে দেখো যখন আমাদের কোনো আনস্পেসিফাইড প্যারামিটার থাকবে না, দ্যাট মিন্স এ হাইপোথিসিস ইজ সেড টু বি সিম্পল ইফ আফটার দ্য হাইপোথিসিস there will be no unspecified parameter of the population. For example, mean of the Poisson distribution is a লিখেছে এটা আলফা, অ্যাকচুয়ালি আলফা, বা তোমরা এমও লিখতে পারো, কোনো সমস্যা নাই। তার মানে হচ্ছে যে পয়সো ডিস্ট্রিবিউশনে কিন্তু মিন ভ্যারিয়েন্স সমান। সো সুতরাং যদি মিনটা তোমার দেয়া থাকে তাহলে পরে তুমি বুঝতে পারলা যে একটা ডিস্ট্রিবিউশনের সব কিছুই দেয়া আছে। সো সেই ক্ষেত্রে এই হাইপোথিসিসটাকে আমরা বলতে পারি সিম্পল হাইপোথিসিস। অন্যভাবে আবার এভাবেও বলা যায় যে, যেমন ধরো আমরা যদি নর্মাল ডিস্ট্রিবিউশনের কথা চিন্তা করে থাকি, তাহলে এখানে আমরা যদি হাইপোথিসিসে প্রশ্নটার মধ্যে এরকম থাকে যে আমরা ধরে নিলাম এটার মিউ ইজ ইকুয়াল টু হচ্ছে একটা ভ্যালু দেওয়া আছে 58 কেজি, ধরো এইটাই 58 কেজি, আর ভ্যারিয়েন্স বলে দেওয়া আছে, ভ্যারিয়েন্স হচ্ছে 1.2 কেজি। ঠিক আছে, তাহলে এখানে আমরা জানি নর্মাল ডিস্ট্রিবিউশনের হচ্ছে দুইটা প্যারামিটার। তাহলে এখানে দেখো যে দুইটা প্যারামিটারের মধ্যে আমাদের দুইটা প্যারামিটারই মেনশন করা আছে, অর্থাৎ এটা তো আমাদের বলে দেওয়া আছে, আর এই সিগমা স্কোয়ারটাও এটা আমাদের টেস্ট করতে হবে ঠিক আছে কিনা, আর সিগমা স্কোয়ারটাও বলে দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে দেখা গেল দুইটা প্যারামিটারে আমাকে স্পেসিফাই করে দেওয়া আছে, সুতরাং এই হাইপোথিসিসটাকে আমরা বলবো তখন সিম্পল হাইপোথিসিস। আর যদি এমন হয় যে আমার এই এইটা বলে দেওয়া নাই, হ্যাঁ, শুধু বলে দেওয়া আছে যে এই ক্লাসের ছাত্রদের এভারেজ হাইট হচ্ছে 58 কেজি, তাহলে আমার একটা প্যারামিটার কিন্তু আনস্পেসিফাইড রয়ে গেল, সুতরাং তখন এই হাইপোথিসিসটাকে বলবো আমরা কম্পোজিট হাইপোথিসিস। ঠিক আছে, এ হাইপোথিসিস ইজ সেড টু বি কম্পোজিট, ইট ডাজ নট ডিটারমাইন এ ডিস্ট্রিবিউশন ইউনিকলি, অর্থাৎ একটা ডিস্ট্রিবিউশনকে ইউনিকলি ডিটারমাইন করতে পারবে না, কারণ আমার যদি আরেকটা ভ্যারিয়েন্স যদি না থাকে তাহলে তো আমরা ইউনিকলি এটা ডিটারমাইন করতে পারছি না। ইফ আফটার এ হাইপোথিসিস দেয়ার ইজ রিমেইন আননোন প্যারামিটার অফ দ্য ডিস্ট্রিবিউশন, অর্থাৎ হাইপোথিসিস ধরার পরও আমাদের আননোন প্যারামিটার থেকে যাচ্ছে, যে ভ্যারিয়েন্সটা আমি জানা নাই, সুতরাং আমার এই আরেকটা প্যারামিটার কিন্তু আননোন থেকে যাচ্ছে। দেখো এখানে বলেই দেওয়া আছে, ফর এক্সাম্পল মিন অফ এ নর্মাল ডিস্ট্রিবিউশন ইজ 15 হোয়েন ভ্যারিয়েন্স ইজ আননোন। তো আমরা এখানে বলতে পারি মিন অফ এ নর্মাল ডিস্ট্রিবিউশন ইজ 58 কেজি হোয়েন ভ্যারিয়েন্স ইজ আননোন। তাহলে তখন আমাদের এই হাইপোথিসিসটাকে বলতে হবে কম্পোজিট হাইপোথিসিস। ঠিক আছে, তাহলে এরপরে আসো
এখানে সিম্পল এবং কম্পোজিট হাইপোথিসিসে আরও কিছু এক্সাম্পল আছে, তোমরা একটু দেখে নিবে। এই যে আমি যে কথাটা একটু আগেই বলেছি সেটা এখানে ডিটেলসে আছে। এই যে সিগমা স্কোয়ারটা, এটা সিম্পল হাইপোথিসিসের ক্ষেত্রে দেখো যে সিগমা স্কোয়ারটা আমাদের মেনশন করে দেওয়া আছে। এখানে দেখো হাইপোথিসিস ধরা হয়েছে মিন ইজ ইকুয়াল টু 62, আর বলে দেওয়া আছে তার ভ্যারিয়েন্স হচ্ছে 4। সুতরাং দেখা যাচ্ছে দুটো প্যারামিটারই এখানে স্পেসিফাই করা আছে। সো এই ক্ষেত্রে এই হাইপোথিসিসটাকে আমরা বলবো সিম্পল হাইপোথিসিস। আর এখানে দেখো এটা 3টা ক্যাটাগরি দেওয়া আছে। এই হাইপোথিসিসের ক্ষেত্রে মিউ গ্রেটার দেন 62, অর্থাৎ মিউ কত সেটা আমাদের বলা নাই, মিউ বলে দেওয়া আছে 62-র বেশি, এবং ভ্যারিয়েন্স দেওয়া আছে হচ্ছে 4। তাহলে এখানেও কিন্তু আমার মিনটা আনস্পেসিফাইড থাকছে, ভ্যারিয়েন্সটা স্পেসিফাইড। আবার এখানে আরেকটা হাইপোথিসিসে দেখো মিন ইজ ইকুয়াল টু 62, ভ্যারিয়েন্স হচ্ছে লেস দেন 4। তাহলে এই ক্ষেত্রে ভ্যারিয়েন্সটাও স্পেসিফাই করা নাই, ঠিক আছে। তাহলে ভ্যারিয়েন্স স্পেসিফাই করা নাই, মিন কিন্তু স্পেসিফাই করা আছে। সো এটাও আমাদের কম্পোজিট হাইপোথিসিস, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের সিম্পল এবং কম্পোজিট হাইপোথিসিসের আরও কিছু উদাহরণ। এরপরে আমরা যাই, এই টেস্ট অফ হাইপোথিসিসটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্যারামেট্রিক টেস্ট, আরেকটা হচ্ছে নন প্যারামেট্রিক টেস্ট। কখন বলবো এটা প্যারামেট্রিক টেস্ট, কখন বলবো নন প্যারামেট্রিক, ঠিক আছে। প্যারামেট্রিক টেস্ট আর দোজ that make assumption about the parameter of the population distribution from which the sample is drawn. This is often the assumption that the population data are normally distributed. তাহলে প্যারামেট্রিক টেস্ট আমরা তখনই বলবো যখন নাকি একটা তোমাদের হাইপোথিসিসে প্যারামিটার দেয়া থাকবে, ঠিক আছে। আমরা যে অ্যাজাম্পশনটা ধরবো সেই অ্যাজাম্পশনটা কিসের উপর বেস করে ধরবো, প্যারামিটারের উপর বেসিস করে ধরবো। দেখো এখানে এই যে অ্যাজাম্পশন আমরা ড্র করব সেটা কার সম্পর্কে, প্যারামিটার অফ দ্য পপুলেশন ডিস্ট্রিবিউশন। একটা পপুলেশন ডিস্ট্রিবিউশনের প্যারামিটার সম্পর্কে যখন অ্যাজাম্পশন ধরবো তখনই এটাকে বলবো প্যারামেট্রিক টেস্ট। একটু আগে আমরা যেই এক্সাম্পলটা দিয়েছিলাম H0 : এটা নট কিন্তু 0 মতো, হ্যাঁ, মিউ ইজ ইকুয়াল টু 58 কেজি, এটা হলো আমাদের প্যারামেট্রিক টেস্ট, কারণ এখানে আমার এটা প্যারামিটারটা হাইপোথিসিসে দেয়া আছে। সো এটাকে আমরা বলতে পারি প্যারামেট্রিক টেস্ট। আর নন প্যারামেট্রিক টেস্টের ক্ষেত্রে এরকম কোনো অ্যাজাম্পশন, অর্থাৎ প্যারামিটার সম্পর্কে কোনো অ্যাজাম্পশন কিন্তু দেয়া থাকবে না, তখন সেটাকে আমরা বলবো নন প্যারামেট্রিক টেস্ট। এটাকে আবার ডিস্ট্রিবিউশন ফ্রি মেথডও বা ডিস্ট্রিবিউশন ফ্রি টেস্টও বলা হয়। এবং এর কিছু এক্সাম্পল দেখো, প্যারামেট্রিক টেস্টের এক্সাম্পল হচ্ছে টি টেস্ট, 1 স্যাম্পল টি টেস্ট, 2 স্যাম্পল টি টেস্ট, অ্যানোভা বা এটাকে এফ টেস্ট বলে থাকি আমরা, আরও আছে জেড টেস্ট, হ্যাঁ। আর নন প্যারামেট্রিক টেস্ট হচ্ছে 1 স্যাম্পল সাইন টেস্ট, 1 স্যাম্পল উইলকক্সন টেস্ট, ম্যান হুইটনি টেস্ট, ক্রুস্কাল-ওয়েলস টেস্ট, মুডস অ্যান্ড মিডিয়ান টেস্ট। এগুলো হচ্ছে আমাদের নন প্যারামেট্রিক টেস্টের এক্সাম্পল। একটু মুছে নেই আমরা পরের স্লাইডে যাওয়ার আগে। তাহলে আমরা দেখলাম যে কোনটা প্যারামেট্রিক টেস্ট আর কোনটা নন প্যারামেট্রিক টেস্ট। আমরা বেশিরভাগই তোমাদের যেটা করব সেটা প্যারামেট্রিক টেস্টগুলোই আমরা অ্যাকচুয়ালি করব, ঠিক আছে। এখন আরও কিছু তোমাদের এখানে জিনিস দরকার, বোঝার বিষয় আছে, কিছু বেসিক কনসেপশন এখানে লাগবে। একটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স রিজিয়ন, ক্রিটিক্যাল রিজিয়ন, ক্রিটিক্যাল ভ্যালুস, ঠিক আছে। কারণ এই ডেফিনিশনগুলো তোমাদের লাগবে এই জন্য যে পরবর্তীতে আমরা যখন টেস্টগুলো করব তখন কিন্তু এগুলোর উপর এগুলো তোমাদের জানতে হবে। সেই কারণে আমাদের এই ডেফিনিশনগুলো তোমাদের কিন্তু পরীক্ষাতেও থাকবে। সুতরাং এগুলো তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে এবং হুবহু লেখার চেষ্টা করবে। অ্যাকসেপ্টেন্স রিজিয়ন হচ্ছে an acceptance region is the set of those samples which was quite favorable to null hypothesis, so lead to the acceptance of H0. If the observed sample values falls in this region, এটা দিস হবে, then H0 is accepted. তার মানে হচ্ছে অ্যাকসেপ্টেন্স রিজিয়ন বলতে আমরা যেটা বুঝি এটা হচ্ছে অ্যাকসেপ্ট স্যাম্পল ভ্যালুস, যেটা হচ্ছে নাল হাইপোথিসিসের ফেভারেবলে থাকবে, ঠিক আছে। আর যেমন ধরো আমরা যদি একটু সোজা কথায় বলি, সোজা মানে এইভাবে যে এই হলো তোমাদের ঢাকা কলেজের বাউন্ডারি, এটা ঢাকা কলেজের বাউন্ডারি,
এইটা হলো তোমার ঢাকা কলেজের লাস্ট বাউন্ডারি, ঠিক আছে। আর এদিকে হচ্ছে তোমার গভর্নমেন্ট ল্যাব, এদিকে হচ্ছে চন্দ্রিমা। তো এই যে তোমার এই এরিয়াটা, ঠিক আছে, এই এরিয়াটাই তোমার হচ্ছে অ্যাকসেপ্টেন্স রিজন ঢাকা কলেজের স্টুডেন্টদের জন্য, ঠিক আছে। আর এইটার যে বাউন্ডারি লাইন যেটা, অর্থাৎ যেই পয়েন্টের পরে এটা রিজনটা শেষ হয়ে গেছে, সেই পয়েন্টটাকে আমরা বলি ক্রিটিক্যাল ভ্যালু। আর এই অ্যাকসেপ্টেন্স রিজনের বাইরে যে রিজনগুলো থাকবে, অর্থাৎ এইটা এবং এটাকে আমরা বলি রিজেকশন রিজন বা ক্রিটিক্যাল রিজন। তোমাদের এই যে এখানে যে গ্রাফটা, সেই গ্রাফে আমরা এইভাবে মেনশন করেছি। তার মানে হচ্ছে যেমন ধরো যদি আমরা এইটাকে এইভাবে বলি, ওই যে একটু আগেই যে আমরা এক্সাম্পলগুলো দিলাম, সেই এক্সাম্পলের ভিত্তিতে আমাদের যে স্যাম্পল অবজারভেশনগুলো আছে, এখানে যদি এই ডেটাটা, এই গ্রাফটাও দেখো যে নাল হাইপোথিসিসের ফেভারেবলে যদি হয়, তাহলে আমাদের কিন্তু স্যাম্পল অবজারভেশনগুলো অ্যাকসেপ্টেন্স রিজনে পড়ার কথা, ঠিক আছে। যদি আমাদের অ্যাকসেপ্টেন্স রিজন হচ্ছে ওই ভ্যালুগুলো নিয়েই গঠিত যেটা নাল হাইপোথিসিসের ফেভারেবল থাকবে, ঠিক আছে। ওই ভ্যালুগুলোই হচ্ছে নিয়ে, ওই সেট অফ ভ্যালুসগুলো নিয়ে হচ্ছে আমাদের অ্যাকসেপ্টেন্স রিজনটা গঠিত। তো এর বাইরে চলে গেলে, অর্থাৎ এই যে দেখো ক্রিটিক্যাল পয়েন্ট যেটা বা ক্রিটিক্যাল ভ্যালুস যেটা, এখানে তো জিরো ভ্যালু, জিরো থেকে এখানে আপ টু ইনফিনিটি পর্যন্ত, এটা আপ টু মাইনাস ইনফিনিটি পর্যন্ত। সো এখানে দেখো দুইটা কাটিং পয়েন্ট আছে, এই কাটিং পয়েন্টটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল ভ্যালু। এর বাইরে চলে গেলে আমরা বলবো সেটা নাল হাইপোথিসিসের ফেভারেবলে আর থাকবে না। সুতরাং সেটা হয়ে যাবে সেই পয়েন্ট থেকে শুরু করে বাকি অসীম পর্যন্ত নিয়ে হবে আমাদের ক্রিটিক্যাল রিজন। দেখো এখানে a critical region, also known as rejection region, is a set of values for the test statistic for which the null hypothesis is rejected. অর্থাৎ যেই ভ্যালুগুলোর জন্য আমরা নাল হাইপোথিসিসটাকে রিজেক্ট করব, সেই ভ্যালুগুলো নিয়ে গঠিত যে এরিয়াটা, সেটাকে আমরা বলতে পারি ক্রিটিক্যাল রিজন, ঠিক আছে। আর যেই ভ্যালুর জন্য আমরা নাল হাইপোথিসিসটাকে অ্যাকসেপ্ট করব, সেই ভ্যালুগুলো নিয়ে গঠিত এরিয়াটা হচ্ছে আমাদের অ্যাকসেপ্টেন্স রিজন। এখানে দেখো, ইফ দ্য অবজার্ভ টেস্ট স্ট্যাটিস্টিক্স ইজ ইন দ্য ক্রিটিক্যাল রিজন, দেন উই রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য অল্টারনেটিভ হাইপোথিসিস। তাহলে অবজার্ভ যে ভ্যালুটা, আমাদের যে টেস্ট স্ট্যাটিস্টিক যেটা আছে, সেই টেস্ট স্ট্যাটিস্টিকে যদি আমাদের দেখা যায় যে আমাদের নাল হাইপোথিসিসটা রিজেক্ট হচ্ছে, তখন সেই ক্ষেত্রে আমরা অল্টারনেটিভ হাইপোথিসিসটা অ্যাকসেপ্ট করব। আর ক্রিটিক্যাল ভ্যালুটা তো বলেই দিলাম, দ্য ক্রিটিক্যাল ভ্যালু ইজ এ সার্টেন সিগনিফিকেন্ট লেভেল দ্যাট ক্যান থট অ্যাজ এ কাট অফ পয়েন্ট। তাহলে এই যে এই পয়েন্টটা যেটা, সেই পয়েন্টটাকে আমরা বলছি, অর্থাৎ এখানে অসংখ্য মান আছে, শুধু এই মানটার পরে চলে গেলেই সেটা ক্রিটিক্যাল রিজিয়নে পড়ে যাচ্ছে। তাহলে এই কাট অফ পয়েন্ট যেটা, সেটাই হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু। তো আজকে তোমাদের এই পর্যন্তই থাকুক। পরবর্তীতে আমি আরও কিছু ডেফিনিশন যাব এবং পরের ক্লাসে তোমাদের বাকি অংশটুকু দেখাবো। তো আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছো। তারপরেও যদি তোমাদের কোথাও অসুবিধা বোধ করে থাকো, তাহলে তোমরা আমাকে নোটিস করো, আমি প্রয়োজনে আবার ক্লিয়ার করার চেষ্টা করব। তো এই পর্যন্তই থাক আজকে। আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।